বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষ সকাল থেকে তার কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরছেন। সকাল থেকে বিভিন্ন জায়গাতে ঘুরছেন, কি ছবি দেখছেন? ঠিক আছে, চেষ্টা করছে, পারবে না সেসব। পারবে না মানে সায়ন্তিকা? হ্যাঁ, মানে ওরা ছাপ্পা টাপ্পা করার চেষ্টা করছে। 2021-এর উপনির্বাচন, যে সেই নির্বাচনে যে ঘটনা ঘটেছিল আপনার সাথে, 2021-এর পরে এই নির্বাচনে দুটোর মধ্যে পার্থক্য কি দেখছেন? অনেক পার্থক্য, জনতার মুখের ভাষা অঙ্গভঙ্গিতেই পার্থক্য পেয়ে যাবেন। এই গাড়ি কোথায় আমার? খেলা শেষ, দিদিমণির খেলা শেষ। আর বরানগরের রং তাহলে বদল হচ্ছে? বরানগর না, বাংলার রং। বরানগর যেখানে আপনি উপনির্বাচনে 8,000 ভোটে পিছিয়ে ছিলেন। হ্যাঁ, এবারে 20,000-এর বেশি ভোটে জিতবো, এখন অব্দি যা আছে তাতে। সকালবেলায় একটু সিআরপিএফের সাথে আপনার মনোমালিন্য হচ্ছে? সিআরপিএফের সাথে কিছু, সিআরপিএফের সাথে বিএলওরা ছিল না, সেই নিয়ে। 142 আসনের নির্বাচন ইতিমধ্যেই চলছে, বেলা গড়িয়ে এখন প্রায় বিকেলের দিকে এগোচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি বরানগর বিধানসভা কেন্দ্রে। যে বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই তো হচ্ছে, তবে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র তিনিও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। সকালেই বেশ খানিকটা কেন্দ্রীয় বাহিনীর সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কি হয়েছে, কেনই বা হলো, সেটাও যেমন জানবো, পাশাপাশি জানবো এবার ভোটে তাদের এজেন্ট কতটা বসতে পেরেছে। আজকে সকালবেলা থেকে আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর সাথে একটা কথা কাটাকাটি হচ্ছিল, সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে? না, আমি বলছি বেশিরভাগ জায়গায় কেন্দ্রীয় বাহিনী খুবই ভালো ভূমিকা পালন করছে, কিন্তু আমরা দেখলাম বিকেসি কলেজ 59, 60, 61, 62 এইসব বুথে সব দেখলাম তৃণমূল একেবারে মেলার মতন মনে করেছে, পৈতৃক সম্পত্তি মনে করেছে, জমিদারি। চেয়ার নিয়ে বসে রয়েছেন বাবুরা, পায়ের পর পা তুলে একটার পর একটা টোটো নিয়ে আসছেন যাচ্ছেন, বলছেন পাড়ার নাকি সবার টোটোর দায়িত্ব ওনাদের। আমি কেন্দ্রীয় বাহিনীকে বললাম যে, প্রথমে এদেরকে বললাম যে এখান থেকে বেরোন, এটা এখানে বেড়ানোর জায়গা নয়, এখানে বেড়াতে আসেননি, আপনি কে? না আমি ভোটার, ভোট দেবেন বাড়ি যাবেন। তারপর যথারীতি তারা বেরিয়ে গেছে। তারপর কেন্দ্রীয় বাহিনী বললাম আপনারা কী করছেন, চেক করছেন না? তো কী হচ্ছে কি, এসব এরা ঘুরে বেড়াবে? এটা কি পাড়া মেলা নাকি যে এসে চেয়ার তুলে পায়ের ওপর পা তুলে বসে আড্ডা মারবে, গল্প হবে? ভোট, মানুষ এত সুন্দরভাবে, এত গণতান্ত্রিক উপায়, এত স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দিচ্ছেন, সেই মানুষ তাদের এই ভোটাধিকার এইভাবে ডিস্টার্ব করছেন কেন? যাই হোক, দুষ্কৃতীরা তো পালিয়ে গেল। সিএপিএফকে আমি বলে এলাম যে যাতে প্রপারলি ভোট হয় এবং এটা এনশিওর করার দায়িত্ব পুলিশ প্রশাসন। আমরা দেখলাম আরও তারা কোম্পানি পাঠালো এবং আমরা এখনও পর্যন্ত দেখেছি যে এখনও পর্যন্ত ঠিক আছে। বিভিন্ন বুথগুলোতে সকাল থেকে তো ঘুরছেন, মূলত কিরকম রেসপন্স রয়েছে? মানুষ একেবারে মানে স্বতঃস্ফূর্ত উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। সত্যি গণতন্ত্র একটা যে উৎসব, এটা আবার প্রমাণিত হলো। এত ভোট, সব দেখছি 10টা 11টার মধ্যে 60-70% মানুষ পোলিংয়ে দাঁড়িয়ে রয়েছে, মহিলা পুরুষ নির্বিশেষে। ভোট খুব ভালো হচ্ছে, মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিচ্ছেন। আমরাও বামপন্থী কর্মীরা, সিপিএমের কর্মীরা সকাল থেকে রাস্তায় রয়েছি। মানুষের এই ভোটে স্বতঃস্ফূর্ততার এই চেহারাটা, এটাই আমাদের কাছে খুব একটা আনন্দের, উদ্বেগের নয়। তার কারণ হলো এসআইআর যেভাবে মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, মানুষ আজকে নিজের ভোটাধিকার, এবং দলে দলে মানুষ রাস্তায় নেমে ভোটাধিকার প্রয়োগ করে বুঝিয়ে দিল সংবিধান গণতন্ত্র তাদের কাছে প্রধান। এসআইআরের নাম করে ভোট বাদ দেওয়া, ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধেও আমার মনে হচ্ছে এটা মানুষের রায়। কিন্তু এই বরানগর বিধানসভায় মূলত আমরা যেটা দেখছি, ইস্যু বলতে পুরসভার, অর্থাৎ একেবারে নিচু স্তরের যেগুলো মানুষের যেগুলো রিকোয়ারমেন্ট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তাঘাট, এই পরিষেবাগুলো মানুষ ঠিকঠাক করে পাচ্ছে না। তারা বিধানসভাতে এটা ইস্যু করে নিয়ে এসছে, এবং এই বরানগর বিধানসভাতে যে মার্জিন অফ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাতে করে কতটা আশাবাদী আপনি মনে করেন? এই সিট আমরা জিতবই, আর কোনো সংশয় নেই। এবং যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা এবং বিভিন্ন এলাকায় ঘুরতে ভোটার লাইনে মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সাধারণভাবে বুথের ভেতর মানুষ কাউকেই কোনো মনোভাব প্রকাশ করেন না, কিন্তু যেভাবে মানুষ তার প্রতি নমস্কার করছেন, প্রত্যুত্তর দিচ্ছেন, এটা আমার কাছে ইতিবাচক ইঙ্গিত বলে মনে হয়েছে। মানুষের এই প্রতিক্রিয়াটা খুবই জরুরি ছিল। আর হলো যে আমি তো এটা বলেইছি যে এটা তো অন্যতম ইস্যু। বরানগরকে যেভাবে ধ্বংস করেছে 2011 থেকে 2026, আর 21-এর তৃণমূল কাম বিজেপি নেতা এটাকে সর্বনাশের পথে নিয়ে গেছে। এই বরানগর পুনর্গঠন, তাই তোমাদের স্লোগান ছিল বরানগর বাঁচাও।
ঠিক এটা পৌরসভা ভোট নয়, কিন্তু এত অপদার্থ একটা গভর্নমেন্ট চলেছে, মানুষ তার বেসিক নেসেসিটিগুলো কিচ্ছু পায়নি, এবং এই নিয়ে বিধানসভার ভেতর বিধায়কের কোনো ভূমিকা ছিল না। তার রায় আজকে মানুষ দলে দলে রাস্তায় নেমে ভোট যন্ত্রের বোতামে চাপ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। বিগত নির্বাচনে সে লোকসভা হোক পুরসভা হোক বিভিন্ন নির্বাচনে যেখানে আমরা দেখেছি যে সিপিএমের এজেন্ট বসাতে গিয়ে একবারে কালঘাম ছুটে যায় শাসক দলের চোখ রাঙানি থেকে শুরু করে স্থানীয় স্তরে, সেখানে এবারের 26-এর ভোটে এরকম কি কোনো সমস্যা? 11 সিপিএম এক নয়, 2026-এ সিপিএম এক নয়। 11 সিপিএম আর 2026-এ সিপিএম আলাদা, 2011 তৃণমূল 2026-এর তৃণমূল আলাদা। আমি প্রথম থেকেই বলে এসেছিলাম, যদি কমিশন পুলিশ তারা তাদের দায়িত্ব পালন না করে, পাবলিক আছে, পাবলিক ঠেলা বুঝিয়ে দেবে বেয়াদপি করলে। আজ প্রমাণিত হয়েছে যে কোথাও আমাদের পোলিং এজেন্ট বসাতে একবারও কোনো অসুবিধা হয়নি, একটা ফোন পর্যন্ত আসেনি, কোনো সমস্যা। এই প্রিসাইডিং অফিসারের সঙ্গে কিছু জটিলতা হয়েছে, ও বলছে সই নেই, ও বলছে ছবি নেই, ওগুলো টেকনিক্যাল ব্যাপার, কিন্তু কারোর হিম্মত নেই। প্রায় সব বুথে পোলিং এজেন্ট আছে, বিজেপির নেই। আমি একটু আগে একটা বিজেপি পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলাম, কোথায় থাকেন, কী এসছেন? বললো না আমি এখানে থাকি না, কোথায় গেছি যাই না, এই প্রথম বসছে। আমাদের ওই দৈন্য দশা নেই, আমাদের পোলিং এজেন্টরা সব বুথে আছে, আমাদের রাস্তায় কর্মীরা রয়েছেন, আমরা রাস্তায় আছি। আবারও বলছি যে 2026-এর সিপিএম 2011 সিপিএমের থেকে আলাদা। কেন? প্রমাণ হয়ে গেছে। মানুষ যে ভরসা দিচ্ছে, মানুষের মেজায় বাহুবলী ক্রিমিনাল মাস্তান, ওদের কোনো দম আছে? মানুষের আঙুলের ডগায় যা শক্তি আছে, মানুষ আঙুলের ডগায় সেই শক্তি পরখ করার জন্যই আমরা সাহস পেয়েছি। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছে? না, এখনও পর্যন্ত কোনো অভিযোগ করার মতন নয়। একটা দুটো জায়গায় একটু কনফিউশন হয়েছিল, সিএপিএফের ভূমিকা একটু ঢিলাঢালা ছিল, কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। এটাই প্রত্যাশিত। সংবিধান গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের একটা বড় ভূমিকা আছে। সেখানে নির্বাচন করে যদি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে, এটা দেশের সংবিধান গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, এবং পরে ইলেকশন কমিশনও ঠেলা টের পাবে। সেই জন্য ইলেকশন কমিশনের একটা দায়িত্ব। আর আবারও বলছি, ইলেকশন কমিশনের কিছু করার নেই। সকাল থেকে মানুষ যেভাবে জনস্রোতের মতন ভোট দিতে নেমেছে, ইলেকশন কমিশন থাকলেও ভোট পড়তো, ইলেকশন কমিশন না থাকলেও ভোট পড়তো, এবং এইসব নিয়ে কোনো ব্যাপার নেই। তবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ করার মতন আমি কিছু পাইনি। বললাম, আবার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে জনস্রোতের মতন মানুষ ভোট দিয়েছে, তাতে আর নতুন করে ইলেকশন কমিশন সম্পর্কে আমার কোনো অভিযোগ করবার মতন এখনও কিছু আসেনি। এখনও অনেকটা সময় বাকি আছে, বাকি সময়টা দেখতে হবে ইলেকশন কমিশন তারা কী ভূমিকা পালন করে। যেখানে বরানগর বিধানসভা একেবারে নজর কাড়া কেন্দ্র হয়ে উঠেছে, একদিকে সায়নদীপ মিত্র, একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সজল ঘোষ, কিন্তু এখানে কংগ্রেসের প্রার্থীকে নিয়ে অতটা মানুষের কিন্তু চর্চায় না থাকলেও লড়াই চতুর্মুখী। কিন্তু এই রকম একটা নজর কাড়া কেন্দ্র, সেখানে সায়নদীপ মিত্রের সাথে লড়াই কার? বিজেপি তৃণমূল, না তৃণমূল বিজেপি দুজনের সাথে? আপনি এইটাও একটা অন্য কথা জিজ্ঞেস করুন অন্যভাবে। আমি প্রথম কথা বলি যে মিডিয়ার দয়া তো এখানে সায়নদীপ মিত্র তো ছিলই না, কিন্তু এখন এক মাসের নির্বাচনী প্রচারে আপনারা বুঝছেন সিপিআইএম, বাম, সায়নদীপ মিত্র, তাদের কাউকেই উপেক্ষা করা, অবজ্ঞা করা যাচ্ছে না। এটা আপনাদেরই কথা, আপনারাই শুরু করেছেন। তো মানুষ, বললাম আবার, অনেক বেশি শক্তি। মানুষ যদি চায় সায়নদীপ মিত্র থাকবে, মানুষ যদি চায় সজল ঘোষ উড়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনি একটা প্রশ্ন ভুল করেছেন, সায়নদীপ মিত্রের সাথে কার লড়াই। আপনি জিজ্ঞেস করুন যে সজল ঘোষ আর সায়ন্তিকার মধ্যে লড়াইটা কিসের হচ্ছে। আমার বলতে পারবো না, আমি এক নম্বরই আছি। ওদের দুজনে কে দুইয়ে থাকবে, কে তিনে থাকবে, সেটা ওরা বলতে পারবে, আমার ঠিক বোঝার সুযোগ। কারণ একটা এই জায়গাটা একটু থামাচ্ছি, কারণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি বলেছেন যে লাল ঝান্ডা আজকে বিরিয়ানির লাল সালু হয়ে গিয়েছে। এইটা আপনারা কিভাবে তার মোকাবিলা করছেন? কোন শব্দ বলবো আমি জানি না। এটা বেইমানি, না এটা হিপোক্রেসি, না দ্বিচারিতা, না অপরিপক্কতা, না রাজনীতি না করে একটা বিধায়ক হয়ে গেছে কোনো মতে, এর ওর পা ধরে, তার পরিণাম। প্রথম কথা হলো, ওনারা কি বলেন, মমতা ব্যানার্জির মতন নাকি বামপন্থী আর পশ্চিমবাংলায় নেই। মানে বামপন্থার প্রতীক তো লাল ঝান্ডা, তার মানে এটা একটা বেইমানি মানুষের সঙ্গে, এটা দ্বিচারিতা, হিপোক্রেসি। হয় মমতা ব্যানার্জি বোঝেন না, নয় বামপন্থা বোঝেন না, এটা এক। দ্বিতীয় কথা হলো যে লাল ঝান্ডা ওনার জানার সুযোগ নেই, রাজনীতি করার লোক নয়, সিনেমা ফ্লপ করেছে, তাই এর ওর চটি চেটে রাজনীতি এসছেন। রাজনীতি ফ্লপ করলে আবার সিনেমায় ফিরে যাবেন, ওনারা এটা করতে পারেন। কিন্তু লাল ঝান্ডা 1886 সালে হে মার্কেটে শ্রমিকের রক্ত দিয়ে তৈরি হয়েছিল। সারদা নারদার টাকায়, চুরির টাকায়, কয়লা গরু পাচারের টাকায় কেনা এক গজ কাপড় নয়, প্রতিটা সুতোর সঙ্গে শহীদের রক্ত মিশে রয়েছে, কান্না মিশে আছে, ঘাম মিশে রয়েছে। লাল ঝান্ডার মর্যাদা বোঝার ক্ষমতা মেকআপ করা সিনেমা আর্টিস্টের নেই। বরানগর বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, তবে মানুষ যেভাবে সাইলেন্ট হয়ে ভোট দিচ্ছে, তাতে কি প্রতিষ্ঠান বিরোধী ভোট, এসআইআর বিরোধী ভোট, তার চূড়ান্ত উত্তর পাওয়া যাবে আগামী 4 মে। 7টি জেলা, 142টা আসন,
কিন্তু 50-এর নিচে নেমে যাবে এমনটাই দাবি করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে দাবি করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে, যেখানে এসআইআরে বহু মানুষের নাম বাদ চলে গিয়েছে। কিন্তু আমার সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষ। অতীনদা, কিরম সকাল থেকে রেসপন্স কিরম রয়েছে? মানুষের অস্বাভাবিক সারা সকাল থেকে মাঝে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি উপেক্ষা করে মানুষ লাইনে ভিড় করে ভোট দিচ্ছেন। এবং কলকাতায় বেলা 12টা সাড়ে 12টার মধ্যে প্রায় 60% কাছাকাছি পোলিং এর আগে আমরা হতে দেখেছি। তো ন্যাচারালি এখন সারাদিন পোলিং বাকি আছে 6টা পর্যন্ত। আমার ধারণা 90% পোল হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন একটা নির্দেশ, নির্বাচন কমিশন তো ভোটের দিন মডেল কোড অফ কন্ডাক্ট তার বাইরে তো যেতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বহু বুথে আমাদেরকে সিআইএসএফ সিআরপিএফদের মোকাবিলা করতে হচ্ছে। তারা একটা নতুন নিয়ম করেছে। তারা বলছে ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভ যে পোলিং এজেন্ট, সে ক্যান্ডিডেটের নামে ব্যাচ পড়ে থাকতে পারবে না। ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টে বলা আছে যে ক্যান্ডিডেটের কোন ক্যান্ডিডেটের এজেন্ট তাকে এটা ডিসপ্লে করতে হবে। ঠিক আছে, তো নাম থাকবে। এটা আমি এখনও পর্যন্ত 10টা নির্বাচন লড়েছি, কর্পোরেশন আর বিধানসভা মিলিয়ে। আমি কোনোদিন এই আইন শুনিনি। সিআইএসএফ সিআরপিএফের লোকেরা বাইরে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, পোলিং অফিসার সাইলেন্টলি বসে আছে, তারা ডমিনেট করছে পোলিং বুথকে। তো প্রত্যেক জায়গায় আমরা গিয়ে প্রায় ওদের সাথে মানে তর্ক করে আমরা আমাদের এজেন্টদের ব্যাচ লাগিয়েছি। 2 নম্বর, ক্যান্ডিডেটকে ঢুকতে দেবে না। বলছে ক্যান্ডিডেট ঢুকতে পারবে না, বলছে আমাদের অর্ডার আছে। মানে ইলেকশন কমিশন বলছে যে না, আমাদের এরকম কোনো অর্ডার নেই। রিটার্নিং অফিসার বলছে না, এরকম কোনো অর্ডার দিইনি। আর ওই সিআইএসএফের জওয়ানরা, সিআইএসএফের অফিসাররা বা সেন্ট্রাল ফোর্সের অফিসাররা, তারা বলছে আমাদের অর্ডার আছে। তার মানে কি, অবজারভারের অর্ডার দিয়ে দিয়েছে যে তোমরা কাউকে ঢুকতে দেবে না। কি ক্যান্ডিডেট পোলিং স্টেশনে ঢুকতে পারবে না, পোলিং বুথে ঢুকতে পারবে না। এটা আজ পর্যন্ত নির্বাচন হয়, কারণ ক্যান্ডিডেট দেখবে তার ভোটের নিয়ম আর প্রণালী পালন করা হচ্ছে কিনা। যদি না হয়, সে প্রিসাইডিং অফিসারকে চার্জ করবে, রিটার্নিং অফিসারকে যে কমপ্লেন করবে, সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে কমপ্লেন করবে। কিন্তু এবারে নির্বাচন অভূতপূর্ব একটা আমরা দেখছি, যেটা আমরা কোনোদিন প্রত্যাশা করিনি, যে নির্বাচনী প্রক্রিয়াতে সেন্ট্রাল ফোর্স, যাদের বুথের বাইরের দায়িত্ব, আমি তো 2জন সিআইএসএফ জওয়ানকে, মহিলা জওয়ানকে বুথের ভেতর থেকে বার করলাম। আপনি কোন অধিকারে, পোলিং অফিসারকে বললাম যে আপনি এক্ষুনি আমাকে বলুন, আমি এখান থেকে দাঁড়িয়ে রিটার্নিং অফিসারকে ফোন করবো, আপনাকে ফোনে ধরাবো যে উনি কোন অধিকারে ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছেন। তাহলে এবারে লড়াইটাকে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি এবং নির্বাচন কমিশন এবং সিআইএসএফ অবজারভার, এই যে বিভিন্ন রাজ্য থেকে যারা অবজারভার এসছেন, তারা ইলেকশন কমিশনের রুলস রেগুলেশনকে অ্যাভয়েড করে তারা একটা করে আলাদা নির্দেশ দিয়েছেন। এবং সিআইএসএফ জওয়ানরা, সিআইএসএফ অফিসার বা সেন্ট্রাল ফোর্সের অফিসাররা সেটাই মানছে, ওরা কোনো নিয়মকানুন মানছে না। সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে প্রথম দফায় 152 সেঞ্চুরি পার, দ্বিতীয় দফায় দফা 50-এর নিচে বিজেপি নেমে যাবে। আপনি কি বলছেন? এভাবে মানুষ রাস্তায় নেমেছে, যেভাবে মানুষ ভোট দিচ্ছে এবং মানুষ বুথে দাঁড়িয়ে, আমি অনেক মহিলাকে বলতে শুনেছি, সেন্ট্রাল ফোর্সকে, যে বাংলা জানো না, এখানে এসছো কেন দায়িত্ব নিয়েছো? প্রথম কথা হচ্ছে, ওরা ভাষার সমস্যা হচ্ছে ওদের। ধরুন, যারা সেন্ট্রাল ফোর্সের ইনচার্জ, ঠিক আছে, তারা শান্তি শৃঙ্খলার জন্য, তাদের একজন এমন অফিসারকে দেওয়া উচিত যে বাংলা জানে, বাংলা বুঝতে পারে। কারণ আমাদের জেনারেল ভোটারের 90% বা 70% 60% তারা ভালো করে হিন্দি, ওদের যে হিন্দি, ওই দেহাতি হিন্দি, এই দেহাতি হিন্দির সাথে কমিউনিকেট করতে পারছে না। ফলে তারা বলছে বুঝতে পারছে না। এবং একজন ক্ষোভ করে এক মহিলা আমার সামনে বললো যে এরা কেন এসছে, এরা কেন, যদি বাংলা ন্যূনতম বুঝতে না পারে, এরা কেন এসছে? মানে কাশীপুর বেলগাছিয়া প্রত্যাবর্তন হচ্ছে নিঃসন্দেহে। সারা পশ্চিমবঙ্গের প্রত্যাবর্তন হচ্ছে, কাশীপুর বেলগাছিয়া তার বাইরে নয়। আমরা কথা বলছিলাম কাশীপুর বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষের সাথে। যেভাবে নির্বাচন কমিশনের যে নির্দেশ, এবং সেই নির্দেশের ওপরেও যারা সিআইএসএফের জওয়ান রয়েছেন, তাদের ব্যবহার অবশ্যই বেশ খানিকটা ভাবিয়ে তুলেছে প্রার্থী এবং অবশ্যই ভোটারদেরকে। 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচনের দ্বিতীয় পর্বে 142টি আসন, কলকাতায় 11টি আসন রয়েছে। এই মুহূর্তে কাশীপুর বেলগাছিয়া, সেই কাশীপুর বেলগাছিয়াতে দেখতেই পাচ্ছেন যে ভোট প্রক্রিয়া চলছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় প্রার্থীরা ঘুরছেন। এই মুহূর্তে আমরা কাশীপুর বেলগাছিয়াতে
সিপিএমের যিনি প্রার্থী রয়েছেন রাজেন্দ্র গুপ্তা, তাকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি রয়েছেন এবং তার সাথে কথা বলবো। এবং এই মুহূর্তে রাজেন্দ্র গুপ্তা বিভিন্ন এলাকা তিনি ঘুরছেন এবং কিরমভাবে ভোট হচ্ছে সমস্তটাই নিজে কিন্তু চাক্ষুষ দেখছেন, যাতে অপ্রীতিকর কিছু না ঘটে সেদিকেও কিন্তু নজর রাখছে। আমরা কথা বলবো। এই মুহূর্তে সিপিএম প্রার্থী রয়েছে, অর্থাৎ বামেদের প্রার্থী কাশীপুর বেলগাছিয়া রাজেন্দ্র গুপ্তা, তার সাথে সরাসরি কথা বলবো। কিরম ভোট দেখছেন, সকাল থেকে কিরম ভোট হচ্ছে? ভোটগুলো ভালো হচ্ছে, সব মানুষরা বেরিয়ে খুব ভালোভাবে ইজিভাবে ভোটগুলো দিচ্ছে। দীর্ঘদিনের অভিযোগ থাকে যেখানে প্রক্সি ফলস ভোটার, এবারে তো সেরকম কোনো সুযোগ সেরকম কোনো সুযোগই নেই। প্রক্সি কী হতো, যে নামগুলো আগে কাটা হতো না সেইগুলোই প্রক্সির মধ্যে যেত, কিন্তু এখন তো ফেয়ার, যা কিছু ভোটার লিস্টে আছে ফেয়ার আছে, এর মধ্যে কোনো প্রক্সির তো কোনো ব্যাপার নেই। এখনো সকাল থেকে এখনো পর্যন্ত আপনার যে বিধানসভা কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া, যেখানে প্রায় 40,000-এর বেশি মানুষের নাম বাদ চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে ভোটটা কিভাবে দিচ্ছে? মনে হচ্ছে মেলা হচ্ছে, সবাই বাড়ি থেকে বেরিয়ে ভালোভাবেই ভোট দিচ্ছেন, ভোট যে কেন্দ্রে যাচ্ছেন ভোটগুলো দিচ্ছেন, সব মানে ভোট কেন্দ্রে ভালো ভিড় আছে, বুজুর্গও আছেন, ওল্ড এজ আছেন, সবাই আছেন, তাকে ওরা স্পেস দিয়ে দিচ্ছে যাতে ওরা ভোট দিতে পারে। এখানে নির্বাচন কমিশনের কিরম ভূমিকা দেখছেন বা কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা দেখছেন? ভালো, কোনো খারাপ নয়। কেন্দ্রীয় বাহিনী ভালো কোঅপারেট করছে, যেটা করার দরকার সবাইকে দাঁড় করাচ্ছে, দেখছে, আইডেন্টিফাই করছে, তারপরে ওইখান থেকে ভেতরে ঢুকতে দিচ্ছে। একদা কাশীপুর বেলগাছিয়া বামেদের একটা দুর্গ বলা যেতে পারতো, কিন্তু আজকে গত 2011 সালের পর থেকে কাশীপুর বেলগাছিয়া মূলত সবুজে রাঙিয়েছে। এবার কি এই রাজেন্দ্র গুপ্তার হাত ধরে কাশীপুর বেলগাছিয়া আদৌ কি দখল করা সম্ভব হবে? 100 বার আমরা জিতছি, যা পজিশন আছে, যা আমরা গিয়েছিলাম লোকের কাছে কথা বলেছিলাম, লোকরাও বলছে কিনা আপনাদেরই আসা দরকার। লড়াই কিরমভাবে হয়েছে, চতুর্মুখীতে লড়াই, কোথাও কি মনে হয় যে বাম কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা বিজেপির লড়াইটা কি চতুর্মুখী? তো কিন্তু আপনার লড়াইটা কার সাথে? আমার লড়াই সবথেকে বেশি আমার মনে হচ্ছে বিজেপি সঙ্গে আছে, কেন যে অতীন ঘোষ যে তৃণমূল, তার পায়ে মাটি চলে গেছে, সে কিছু করতে পারছে না, চারিদিকে যা পজিশন আছে, কিন্তু এখন ডাইরেক্ট ফাইট যেটা হয়ে যাচ্ছে বিজেপির সঙ্গেই হচ্ছে, বিজেপির সঙ্গে। আমরা কথা বলছিলাম কাশীপুর বেলগাছিয়া সিপিএম বামেদের প্রার্থী অর্থাৎ রাজেন্দ্র গুপ্তার সাথে, এবং তিনি জেতার ব্যাপারে যেন নিশ্চিত। তবে এই লড়াই অবশ্য চতুর্মুখী হলো, লড়াইটা যে বিজেপির সাথে সিপিএমের হচ্ছে এটা কিন্তু স্পষ্ট জানালেন তিনি, এবং জেতার ব্যাপারে তিনি নিশ্চিত, কারণ একদা কাশীপুর বেলগাছিয়া বামেদের দুর্গ হলেও সময়ের সাথে সাথে কিন্তু এই বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের রং বদলেছে। তবে সেই লাল রং কি ফিরে আসবে নাকি ফিকে ছিল ফিকেই থেকে যাবে? চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।